এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন, এই ফোনের ভিতরে একটা সিম আছে, গ্রামীণ ফোনের সিম। এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না, কারণ এটার ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না। আজকে 2-4টা কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে, বা বিভিন্ন ফোন কোম্পানি, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে মেইন। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম। এর লাগে একলাই বাস্তায় না, সব মরবাই। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবে লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখার মানুষ এত স্বার্থপর হইছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাস্তায় না, সব মরবাই না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূসকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য সূত্র ধরে ডক্টর ইউনূস কি বলেছেন। ব্যারিস্টার সুমন আরও বলেছিলেন যে বাংলাদেশে মানুষ বর্তমানে যে পরিস্থিতিতে কাজকর্ম, অর্থাৎ যেভাবে মানুষ হিংসতা প্রমাণ করছে, যা আমরা আগে কখনো দেখি নাই। কেননা এইভাবে দেশের মানুষ চলতে পারে না, ছাত্রদের হাতে দেশ চলতে পারে না। তারা আবারও আওয়ামী লীগ সরকারকে দেশে আনতে চান। এদিকে ডক্টর ইউনূস বলেছেন যে আমরা ছাত্রদের এই আন্দোলন থেকেই এ দেশকে পেয়েছি, আমরা কখনো এ দেশকে মূল্যহীন করব না। আমরা আপনাদেরই ইচ্ছায়, আপনারা যতদিন মনে করেন আমাদেরকে রাখতে পারবেন। এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তবে প্রশ্ন এখানেই রয়ে যায়, তাহলে কি ডক্টর ইউনূস ব্যারিস্টার সুমনের মামলায় কোনো প্রকার ছাড় দিবে না? কেননা ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন গ্রামীণ ব্যাংককে নিয়ে, শুনে আসুন আপনারা। এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন, এই ফোনের ভিতরে একটা সিম আছে, গ্রামীণ ফোনের সিম। এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না, কারণ এটার ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না। আজকে 2-4টা কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে, বা বিভিন্ন ফোন কোম্পানি, শুধু গ্রামীণ ফোন না, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে মেইন। আরো ফোন কোম্পানির কথা বলি, যারা আপনারা জানেন যে ডাটা আপনি যখন ব্যবহার করবেন, যদি বাকি থেকে যায়, আপনার টাইমটা শেষ হলে পরেই 1 মিনিট 1টা ডাটাও এরা আপনাদের যোগ দিবে না। মাননীয় মন্ত্রী, যিনি আমাদের এই যে মন্ত্রী আছেন, টেলিযোগাযোগ মন্ত্রী, উনি সংসদে বলেছেন কি যে বারবার আমরা বলার পরও এরা শুনে না, এরা মামলাতে চলে যায়। এর মানে হচ্ছে কি রীতিমতো আত্মসমর্পণ করার মতো। আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষ জানে না এই ডাটা কি, মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে, মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলা কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে। আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন, কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই, উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন, সুদের ব্যবসা করে। যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে, আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, হাজার হাজার কোটি টাকা এখন সাশ্রয় করা দরকার, অথচ এরা এই গ্রামীণ ফোন, আপনারা দেখেন এখন আসতে হয় যে গ্রামীণ ফোন এই দেশে আনছেন কে? আমাদের যিনি নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনূস সাহেব, এই ইউনূস সাহেব নিয়ে আসছেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফোনে। কিভাবে? উনার ছিল গ্রামীণ টেলিনর, আর এই গ্রামীণ টেলিকম, আর নরওয়ের একটা কোম্পানি, এই নরওয়ে টেলিকম, নরওয়ে থেকে আসছে, আর উনার একটা গ্রামীণ টেলিকম, উনি এটার এই জায়গায় নিয়ে আসছেন। এখন এই কোম্পানিগুলো উনি আনছেন কিনা জানি না, এখনো টাকা খান কিনা আমি জানি না। এই নোবেল বিজয়ী, আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি করতেছেন, পদ্মা সেতুর বিরোধিতা তো করছেনই, এখন এই সময়ে যেখানে আমরা সবাই সাশ্রয়ী হইতেছি, এইখানে কোথাও দেখছেন যে একটা ডেটা, যেটা আমরা এমবি কিনি, সাধারণ মানুষ যারা এমবি কিনে, তারা কখনো শুনছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এমবি থাকলে এটা ফেরত দেওয়া হয়? কখনো ফেরত দেওয়া হয় না। বারবার এই গ্রামীণ ফোনের ব্যাপারে মাননীয় মন্ত্রী বলেছেন, সংসদে, মহান সংসদে বলেছেন যে এরা যে পরিমাণ তরঙ্গ কিনছে, এতে যে পরিমাণ নেট মোবাইল লাইন দেওয়ার দরকার, এর চেয়ে 3 গুণ বেশি লাইন দিয়ে দিছে। মানে মনে করেন গ্রামীণ ফোন যে তরঙ্গ কিনছে
তাতে যদি 30টা মোবাইল চলতে পারে, তারা 100টা মোবাইলে লাইন দিয়ে দিছে, যার কারণে দেখেন আপনারা ইদানিং ব্যবস্থা নেওয়া হয়েছে যে গ্রামীণ ফোন আর নতুন সিম বিক্রি করতে পারে না। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি সুপ্রিম কোর্টে দেখছি অ্যাপেলেট ডিভিশনে 12,000 কোটি টাকা দাবি সরকারের গ্রামীণ ফোনের কাছে, মাত্র 2,000 কোটি টাকা দিছে, 10,000 কোটি টাকা এখনো তো মামলাই পড়ে আছে, হাজার হাজার কোটি টাকা পিছন দিয়ে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তাইলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনূস সাহেবের, এরা কি ভাব শিষ্য আমাদের বিটিআরসিতে, তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না? আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে বলেন আপনার কাছে রেখে দিবেন। আমি জানতে চাই যে এই গ্রামীণ ফোনের কাছ থেকে এই নোবেল বিজয়ী উনি এই আজাবটারে বাংলাদেশে নিয়ে এসে, গ্রামীণ ফোনের অনেক ভালো ভালো সাইড আছে, কিন্তু তাই বলে আমাদের সাধারণ মানুষে কি পরিমাণ নির্যাতনের এই মুহূর্তে, তারপরও আমাদের নোবেল বিজয়ী একটা কথা বলেন না যে এই জিনিসটারে আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম, এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা হইলো মানুষের কম কষ্ট দিবে, মানুষের কাছ থেকে টাকা কম নিবে। এদিকে ব্যারিস্টার সুমনের সে বক্তব্য দেওয়ায় আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, সেখানে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে যে কথাগুলো বলেছেন ব্যারিস্টার সুমন, উনি বাংলাদেশে ব্যবসা করে উনি আমেরিকায় নিয়ে যেয়ে টাকা খরচ করেন, অর্থাৎ বাংলাদেশের মানুষের টাকা মেরে খান। এই প্রশ্ন সূত্র ধরেই ব্যারিস্টার সুমন বলেছেন ডক্টর ইউনূস দেশের জন্য কিছুই করেন নাই, উনি দেশের টাকা মানুষের কাছে বিদেশে উনি নির্বাচন করাচ্ছেন, মানুষের কাছে বিতরণ করছেন। একে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে কোনো মানতেই পারবো না, কেননা উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারে না, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন রক্তচোষা। এই রক্তচোষা কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়ে উনি এমপি হওয়ার পরে এই সমস্ত বক্তব্য দিয়েছিলেন ডক্টর ইউনূসকে নিয়ে, কিন্তু এই বক্তব্যের কারণে কি ডক্টর ইউনূস তার মামলায় কোনো প্রকার ছাড় না দেওয়ার জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। প্রথম ভাষণেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে, তবে তার আগে দরকার সংস্কার। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে এর লাগে একলাই বাস্তায় না সব মরবাই। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে দেবের লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখার মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাস্তায় না সব মরবাই না গাইয়া। উনি যে সারা জীবনে খালি বাঁচতে চায়, এ মরা নিশ্চিত। 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয়। আপনারা আশ্চর্য হইবা, 3 দিন ধরে কারেন্ট থাকে না। আমার মনে হয় যে পরিমাণ গালাগালি মানুষে করতেছে সকালবেলা উঠুই, হয় তোরে বুট দিছিলাম না। আমার মা বাপ তুললে আমার ফেসবুকটা গিয়া দেখো নি, মা বোধ আমারে আমি কইছি আমাইও না ফেসবুকও, যে পরিমাণ গাইল। কিন্তু আগের নেতারা কেমনে কইরা গেছে কুস্তা জানোই না, মানুষে কিলা নেতা খিলাই। আর আমারে ভাইয়া হ্যাঁ মা বুধ কিতা কইতাম আপনারা,
সকালবেলা ডরাই আমি ফেসবুকে ঢুকি না। এখন মানুষের কারেন্ট নাই, রাত ঘুম হয় না, বেটার মাথা তো গরম হইবই। এরপরে তাও বালা আরো মার মরছি আমি। দেখুন এই পল্লী বিদ্যুৎ আছে না নি, ইতো কি জাত আমি এখান থেকে সোনার তিয়া ডাহা গেলি গাইছেন কারেন্ট নেগা, আর আমি আইলই আবার কারেন্ট দেয়। আরো হ্যাঁ আজকা নিচে নি কম, আজকে একবারে কম না নি এটা। এরপরে আমি আর কদিন পরে মানছে কবা কোর্ট লাগতো না, তুমি কেন থাকো। কি বিপদ কইন আপনি, হ্যাঁ? কারণ এরা জানে যে কোন এক হাজার কিতা করবো কিতা না ঠিক নাই। যাই হোক, আমি থাইকা যদি তাও আপনার আর বালা হয় তা থাকতাম। কত নিচে নামছি আমরা আমরা নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই। ইটা আগে জীবনে হয়েছিল, ওকে আমরা বেঙ্গুন থেকে শুরু করে যা আছে ইটা তার মধ্যে আমরা বিষ মিশাই। বিষ মিশাই খারে খাওয়াই, আমি খাওয়াই আমার বাতিজারে, আর আমার বাইয়ে খাওয়াই আমার ফুলারে। খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট। আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে। আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন, কিন্তু যখন একটা অসুখ হয় ডাকা টুকা দৌড়ানি লাগে, একটা অপারেশন ঠিক মতো করলে এই ফ্যামিলি দরা খিলায়। আজকে আমার সামনে দেখুন ছয়টা ফুলাফুরি এখানের মধ্যে। বাপে মারছে মারে, আর বাপ গেছে জেলো। এখন ছয় লই লই আমরার ফটো। এখন আমি এমপি হিসাবে কিতা করতাম কইন, আমি তো এর গার্ডিয়ান। আমি তো আধ্যাত্মিক ভাবে কইন, নৈতিক ভাবে কইন, আমি এর গার্ডিয়ান। আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে, যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে। এটাই তো আমি বলছি। ঘূর্ণিঝড়ে গেছি গা 150 মতো মানুষের টিন বরাদ্দ পাইছি মাত্র 90 ভান, বাকি টিন তো রয়ে গেছে। কেমনে দেওয়ান? এর মধ্যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা সহ্য করে আগাইতেছি। পড়ালেখার অবস্থা এমন খারাপ, আগাইয়া যাই না পড়ালেখা। টেকনিক্যাল এডুকেশন নাই। আজকে আপনারা আশ্চর্য হইবা, সাইফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে ঢাকা। আমার কি কপাল, এরা আইছে সোনারঘাট। এরা এখন সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব। এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা 6 মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোন ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না। এটা এর লাগে একটা হাততালি দিত না? এরপরে ডেফোডিলস ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ, তারা আমারে অফার দিছে যে সোনারঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলবো, আমি এরা হেল্প করতাম। কিতাল এরা ওই যে আমরা বিদেশে যাই না নি, কোনো ধরনের ট্রেনিং তো নাই, যার কারণে বেতন গিয়া হয় মাত্র 15 থেকে 20,000। ওইখান থেকে ট্রেনিং দিয়ে দিলে এরার বেতন হইব প্রায় 70, 80, 90 হাজার। ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। কিতা যে করতেছে আপনারা বিশ্বাস করেন, বুঝে যে এই মরে। আমি তো বুঝা মরছি। আমার 10 থেকে 12 কেজি ওজন কমছে এই দিনে। আর আগে মানছে কইছেন এমপি লেভেলের যে মজা রে বউ। আমি উনকাটা আর পাইতেছি যে খসি মুরগ যে মানছে কইছিল এমপি লেখাইমু, খসি মুরগ খাইবার সময় পাইতেছি না। হাজার হাজার কোটি টাকা বাকি রাখতেছে, বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয়। কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা, এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা তদন্ত করে দেখেন যে এইসব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না, মানুষ জানে না এই ডাটা কি, মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে, মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলা কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে। আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন, কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে, আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী, আমাদের যিনি নোবেল বিজয়ী, উনি যা করতেছেন
তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে, সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে, এই ব্যাপারে আর কথা বলতে চাই না। কিন্তু এখন যে আমাদের যে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে, কারণ 18 কোটি মানুষ এইটাতে প্রভাবিত হইতেছে, কিন্তু এইটারে কন্ট্রোল করার মতো আমার জানা মতে বিটিআরসি